আমার গানের হাতের খড়ি আলতাফ ভাইয়ের কাছ থেকেই হয়েছিল। ভাইয়া আমাকে গানের বিভিন্ন ধরনটা শিখিয়েছে, যেমন ক্লাসিক্যাল, তারপরে নজরুলগীতি কীভাবে গাইতে হবে, রবীন্দ্রসঙ্গীত কীভাবে গাইতে হবে, ফোক কীভাবে গাইতে হবে, গণসঙ্গীত কীভাবে গাইতে হবে। এক একটা গানের এক এক রকম মুড এবং এক একটা গানের এক এক রকম প্রেজেন্টেশন। তো সেই প্রত্যেকটা জিনিস হাতে ধরে ভাইয়া আমাকে শিখিয়েছেন। আচ্ছা, আপনার মনে আছে উনি ঢাকায় এসেছিলেন কত সালে? ভাইয়া আসলেন 1950 সালে ঢাকায়, বরিশাল থেকে একেবারে ঢাকায় চলে আসলেন। ধূমকেতু যে সংগঠনটা ছিল সঙ্গীত শিল্পী গোষ্ঠী, সেই নিজামুল ভাই, নিজামুল হক, তারপর গাজী ভাই যারা ছিলেন মানে ভাষা সৈনিক, তখন তো প্রচণ্ড রাষ্ট্রভাষা আন্দোলনের সংগ্রাম চলছে ঢাকায়। ভাইয়াও সেটার মধ্যে জড়িয়ে গেলেন। গান রেওয়াজ একদিন বন্ধ করলে কিন্তু ভাইয়া আমার উপরে ভীষণ রেগে যেত। সেটা শত যুদ্ধ হোক, শত কিছু হোক, সকালবেলা লাল লাল চোখ করেই বলতো, গান আছে, গান করিসনি কেন? মানে ওই চোখ দেখলে আমার হয়ে যেত সব কিছু। কিরে, তুই আজকাল ঠিক মতো রেয়াজ করিস না? করি তো ভাইয়া, করি না তা না। এখন তো বয়স হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, রাতের বেলা ঘুমোতে গেলে ঘুম আসে না, তাই সকালবেলা উঠতে উঠতে দেরি হয়েছে। না না, দেরি করে ঘুমাবি না, তাড়াতাড়ি ঘুমোতে যাবি, আবার সকাল সকাল উঠে পড়বি। তুমি বসো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। শোন, হাত মুখ ধুয়ে আয়, আজকে তোর সাথে হারমোনিয়াম নিয়ে আমিও বসবো। বাহ, তাহলে তো খুব ভালো হবে। যা বসো। ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা। ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা। তো চা খাওয়াতে পারবি? দুধ ছাড়া, একটু আদা, একটা তেজপাতা। তোর মনে আছে কি ভাইয়া?
আমি কিভাবে চা খেতাম? হ্যাঁ, মনে আছে। কতগুলো দিন হয়ে গেল, তাই না? তুমি তো একই রকম আছো। আমাদের বয়স হয়ে গেছে, শহীদদের তো বয়স বাড়ে না। জাহানার আম্মার ছেলে রুমি এখনো আগের মতোই আছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। আর অত কি, তোমার নিজের মেয়ে শাওন, ও কত বড় হয়ে যাচ্ছে জানো? এই কি বলিস? মানে আমার শাওন আমার চেয়েও বড় হয়ে যাচ্ছে। হবে না ভাইয়া, তুমি তো শহীদ হয়েছ, আমরা তো শহীদ নই, বেঁচে আছি, বুড়ো হচ্ছি, ফল পাকার মতো একটু একটু করে পুষ্ট হচ্ছি। পেকে গেলেই বোটাটা আলগা হয়ে যাবে, টপ করে পড়ে যাব, যদি না অপঘাতে কারো কোনো মৃত্যু হয়। এই চা তো, অলক্ষণে কথা বলিস না। দেখো, কথা বলতে বলতে তোমার চায়ের কথা ভুলে গেলাম। তুমি বসো, আমি আনছি। শিমুল, আমি যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা শুরু করি, তখন তো তুই আমাকে চা করে খাইয়েছিস না? সে তো অনেক আগের কথা, আমি তখন অনেক ছোট। আমি তখন কোথায়? তাই তো জানি না, কোনো কিছুই মনে থাকে না। সেটা তো 1952 সালের কথা। ভাষার দাবিতে ছাত্র জনতা সব রাস্তায় নেমে আসলো। পুলিশ নির্বিচারে গুলি চালানো, ছত্রভঙ্গ করে দিল সবাইকে। সেদিন পুলিশের গুলিতে মারা গেল কত শতজন। সেদিন রাতেই একটা চিরকুটে গাফফার চৌধুরী এই গানটা লিখেছিল। লতিফ ভাই এই গানটা সুর করল। পরে অবশ্য 21-এর সংকলনে সেটা ছাপাও হয়েছিল। 53 সালে হঠাৎ করেই এই গানটা আবার সুর করার দায়িত্ব পড়ল আমার। আমি তখন আমার মনের সুরে সুর করলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বাহান্নর ভাষা আন্দোলনের পরে উনি কি করেছিলেন সেটা শুনবো এখন আপনার কাছ থেকে। ভাইয়া খুব বোহেমিয়ান টাইপের ছিল, মানে এক জায়গায় স্থিত হতে পারতো না। যতটুকু শুনেছি, আমার তো তখনও জন্ম হয়নি, তো মায়ের কাছ থেকে বা ভাইয়ার কাছ থেকে তার ইতিহাস যা জেনেছি, 56 সালে উনি আবার
করাচিতে চলে গেলেন, কারণ তখন তো আসলে ওইভাবে ছিল না, করাচি গিয়ে মিউজিক ডিরেকশন করছে, ওইখান থেকে গান শিখে আসছে, ওইখানে ওস্তাদ কাদের সাহেবের কাছে গান শিখেছেন, দেবু ভট্টাচার্যের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, এবং বিভিন্ন সিনেমাতে উনি উর্দু গানও কিন্তু অনেক করেছেন। তানহা ছবিতে গান গেয়েছেন, জাগো হুয়া সাভেরা সেই বিখ্যাত কারদার সাহেবের ছবি, সেটাতে গান আছে, তানহার ছবি মিউজিক ডাইরেক্টর। তো এভাবে মানে পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটোতে যাতায়াত সবসময় ছিল, কিন্তু একেবারে স্থিত হয়ে গেলেন ওই 63 সালের পর থেকে। আপনার বড় বোন ঝিনু আপার সাথে তার আলাপ কি করে হয়েছিল? 63 সালে আমরা কচি কাচের মেলা করতাম, তো সুফিয়া খালার সাথে যাচ্ছিলাম বরিশালের বাউফল বলে একটা জায়গায়, সেখানে কচি কাচের মেলার অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আলতাফ ভাইও আমাদের সঙ্গে গেছিলেন। ওই জার্নিটাতেই ঝিনু আপার সঙ্গে আলতাফ ভাইয়ের একটা মানে মন দেওয়া নেওয়া। আচ্ছা, দুজনের মধ্যে ডাক নামেও একটা মিল। হ্যাঁ, ঝিনু এবং ঝিলু। 71-এর দিনগুলোর কথা তোর মনে আছে শিমুল? 71-এর কথা কে ভুলতে পারবে বলো? কেউ ভুলতে পারবে না। তুই তো তখন এই বাসায় ছিলি না, আমরা তো তখন এখানে থাকতাম না। আমরা তখন রাজারবাগের বাসায় থাকতাম। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য এখান থেকেই গান করে পাঠাতে। তুমি ধরাও পড়লে এই বাসাতে। ওসব দিনগুলোর কথা বাদ দাও, ওসব কথা মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। অনেক কষ্ট। তুমি বরং আমাদের কমলাপুরের বাসাটার কথা বলো। ওই বাসাতেই তো তোমার আর ঝিনু আপার বিয়ে হয়েছিল। কি বলবো? বলো, তোমাদের বিয়ের দিনটার কথা বলো। ভাইয়া, তোমার মনে আছে তোমাদের কবে বিয়ে হয়েছিল? কবে? ভাইয়া, ঝিনু আপা জানতে পারলে কিন্তু ভীষণ মন খারাপ করবে। তো ঝিনু দিয়ে এখনো 16ই অক্টোবর পালন করে বুঝি? আর পালন করা, মনে রাখে, মনে করে, আমরা সবাই মনে করি। আমাদের বিয়ে হয়েছিল 66-তে। তুই তখন কত ছোট। তুমি তখন আসতে আমাকে গান শেখাতে। এই কথা মনে পড়লে এখনো আমার গর্বে মাথা উঁচু হয়ে ওঠে। আমার গুরু আলতাফ মাহমুদ। ঝিনু কচিকাচা করত। সুফিয়া কামালের সাথে বরিশাল গেল। বরিশালের ঝিনুর সাথে আমার দেখা। সেটা কত সাল? 63। তারপর থেকে তুমি প্রায়ই আমাদের বাসায় আসতে, আমাকে গান তুলে দেবার জন্য। আমি তো তখন আর বুঝতাম না তুমি আসলে আপুর সঙ্গে দেখা করতে আসতে। আপুকে বিয়ে করাটাই ছিল তোমার একমাত্র মতলব। কিন্তু শিমুল, আমি কি উজাড় করে তোকে গান শেখাই না? হ্যাঁ, শিখিয়েছ। আমি কতটা শিখতে পেরেছি সেটা জানি না। আচ্ছা, আমি তো মারা গেছি অনেক দিন। এই কয়দিনে নিশ্চয়ই তোরা অনেক গান তুলেছিস, শিখেছিস। একটা গান গানা। না ভাইয়া, আমি তোমার সামনে গাইতে পারবো না এখন। কি বলিস? এতদিনে একটা গানও শিখিসনি? সকাল আমার গেল মিছে, বিকেলে
কিরে, ভালোই তো গাইলি, তো গাইতে চাচ্ছিলি না কেন? তুমি ভালো বলছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, তোমার মনে আছে আমাদের বাড়িতে তুমি আপুর জন্য প্রস্তাব পাঠালে? আম্মা আব্বা কিছুতেই রাজি হচ্ছিল না। আপুর চেয়ে তোমার বয়স অনেক বেশি ছিল, তার জন্য, তাই না? ভাগ্যিস সুফিয়া কামাল ছিলেন, তোদের বাসায় বলে কয়ে রাজি করালেন। আসলে সুফিয়া খালাম্মা যে কত মানুষের কত উপকার করেছে ভাইয়া। খালাম্মাও মারা গেছে কবে? 99-তে। জানিস শিমুল, ছিনুর উপরে আমি কত যে জুলুম করেছি। হ্যাঁ, করেছই তো। ছোট্ট একটা মেয়ে বউ হয়েছে তোমার, কখনোই ঠিক মতো সময় দাওনি। 68-তে তোমাদের প্রথম বাচ্চা হলো শাওন। তুমি কি তোমার বাচ্চাকেও যথেষ্ট সময় দিতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, আমি তো তোদের সাথেই থাকতাম, তোরাই ওদের দেখাশোনা করতি। আমরা সবাই রাজারবাগের বাসায় গিয়ে উঠলাম। তুমি বিয়ের আগে যেমন ছিলে, বিয়ের পরও তেমনই রয়ে গেলে। গণসঙ্গীত, নৃত্যনাট্য, ফিল্মের জন্য গান করা, ইউনিভার্সিটির ফাংশন। শোন, আমি আমার বাবার এগেনস্টে ইলেকশন ক্যাম্পেইনে কাজ করি, গান গেয়ে করি। আমি গণসঙ্গীত স্টার্ট করি 48-এ, 54-তে যুক্তফ্রন্টে জয়েন করি, যুক্তফ্রন্টের হয়ে কাজ করার জন্য। আমার বাবা দাঁড়িয়েছিল মুলাদি থেকে, বলেছিল তার হয়ে কাজ করতে, আমি করি। কত বড় সাহস! তোরা আমি মাইরেই ফেলাম। পাপের বিরুদ্ধে আন্দোলন, মানিজ্য তার কিছু রাখলে না। হ্যাঁ, কত বড় সাহস! ছোট মানুষ বুঝে নাই কিছু। বুঝে নাই কিছু? হ্যাঁ, ছোট মানুষ। হ্যাঁ, বিপ্লবী হয়েছে, শিল্পী হয়েছে, কত বড় সাহস! আমি মাইরেই ফেলাম। হ্যাঁ হ্যাঁ, সাইরা দে। কত বড় সাহস! পাপের বিরুদ্ধে গান বাজনা করে বেলা। তোমার লাইফে এই অবস্থা হয়েছে। শুনেছিলাম বোধহয়, মনে পড়ে না, কিন্তু এতটুকু আমরা জানতাম, দেশ, জনগণ, বাংলা, বাংলাদেশ, এই সবই ছিল তোমার ধ্যান জ্ঞান। কত যে গান করেছি, টাকা কিন্তু তেমন কামাইনি। গান করেছি, সুর করেছি নেশায়, গানের নেশা, সুরের নেশা, আমার দেশের নেশা। তুমি না একটা খামার বাড়ি করতে চেয়েছিলে তোমার দেশের বাড়িতে? আর করা হলো কোন? 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, তারপরে তো একের পর এক ঘটনা ঘটেই যেতে থাকলো, আর আমিও স্রোতে ভেসে যেতে থাকলাম। 1971 সালের 25শে মার্চ রাতের কথা নিশ্চয়ই আপনার স্মৃতিতে উজ্জ্বল। একদম স্পষ্ট, কারণ একটা কিছু হবে এটা বুঝে গেছিলাম 24শে মার্চ রাতের বেলায়। কারণ আমাদের ঠিক উল্টো দিকে পুলিশ ফাঁড়ি ছিল, তারা এসে আমাদেরকে বলল যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা একটু ভেতরে চলে যান, কারণ আমাদের বাড়িটা তো একদম রাস্তার উপরে ছিল, একদম উল্টো দিকে পুলিশ লাইনে। আর কিছু পুলিশ বাহিনী আমাদের বাসায় এবং প্রত্যেকটা বাসায়, আমরা যারা রাস্তার উপরে যাদের বাড়ি ছিল, তা প্রত্যেকটা বাড়ির উপরে ওরা পজিশন নিল 7-8 জন করে। তো ওরা সারা রাত কিন্তু ফাইট করেছে ওদের সাথে,
এবং একটা পর্যায়ে যখন ওরা আগুন দিয়ে দিল 25শে মার্চে পুলিশ ফাঁড়িতে, ওটা ছিল বেড়ার ঘর এবং দক্ষিণা বাতাসে পুরো ঘরটা পড়তে মনে হয় 10 মিনিট লাগেনি। এবং সবচেয়ে কষ্টের কি জানো, যে অনেক পুলিশ ভাইয়েরা পানির ট্যাঙ্কির ভিতরে ইয়ে করেছিল, পজিশন নিয়েছিল। ওরা একেবারে ফুটন্ত অবস্থায় ওখানে মারা গেছে। কে? পালাই আইছি ভাই, আমাদের অস্ত্রগুলো রাখেন, লুঙ্গি গামছা একটা কিছু দেন, নতুবা লোকজন আমাদেরকে চিনে ফেলবে। আপনারা ভেতরের ঘরে যান। আমার মনে হয় তুমি একটু ওদের জন্য নাস্তা রেখে দাও। আচ্ছা। আমরা যাই, আমাদের অস্ত্রগুলা যত্ন করে রাখেন, অস্ত্রগুলো অনেক কাজে লাগবে, দেশে সামনে অনেক বড় যুদ্ধ আসতেছে। চিন্তা করবেন না, আমি আপনাদের অস্ত্র সংগ্রাম পরিষদের ছেলেদের কাছে তুলে দেব। কিন্তু আপনারা কিছুক্ষণ বসে যান, ঝিনু আপনাদের জন্য নাস্তা করতে গেছে। এই না, এখন সময় নাই, বাচ্চা থাকলে এই বহুত সময় আছে খাওয়ানোর। চারিদিকে খালি লাশ আর লাশ, পুরা পুলিশ লাইন সার খাট। এই আমরা এখন যাই। আমরা আসি ভাই, দোয়া রাখেন। খাবার তো রেডি, করুন না? চলে গেছে। চলে গেছে? তোমার মনে আছে তখন আমাদের বাসায় জহির রায়হান আসতেন? আনোয়ার হোসেন, রাজ্জাক, নারায়ণ ঘোষ, ভাষা সৈনিক আব্দুল লতিফ, গাজিউল হক, কামাল লোহানী। সে তো 25শে মার্চের আগের কথা। 25শে মার্চের পরে বাড়ির ছাদ থেকে স্বাধীন বাংলাদেশের পতাকা নামিয়ে ফেললাম। আমরা খিলগাঁয়ের বাসায় চলে গেলাম। মে মাসে অবশ্য রাজারবাগে আবার ফেরত আসলাম। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য গান করে দিতে, গোপনে গান লিখে সুর করে স্টুডিওতে রেকর্ড করে রাখতে। মেঘালয় ক্যাম্প থেকে আগরতলা দিয়ে মুক্তিযোদ্ধারা আসতো, তুমি তাদের কাছে সেই সব স্পুল দিয়ে রাখতে। আর সেই সব গানগুলোই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজতো। আর আমাদের বাসাটা ছিল একটা দুর্গ। হঠাৎ একদিন অস্ত্র আনার কথা উঠল। গাড়ির বুট ভর্তি করে অস্ত্র আনলাম, 2 ট্রাঙ্ক অস্ত্র এনে পুঁতে রাখলাম লেবুতলায়। আমরা এবার যাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। আরে কষ্ট কি, যখন আমাকে দরকার হবে বলবে। তোমরা হচ্ছে মুক্তিযোদ্ধা, তোমাদের হেল্প করবো না তো কাদের করবো? আমরা আসি তাহলে। আচ্ছা এক কাজ করো, আমার ঘরে ভাত রান্না করা আছে, তোমরা খেয়ে যাও। একটা গানও রেডি আছে,
গানটা নিয়ে যাও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তোমরা আমার গান শোনো না? আপনার নাম তো বলে না। বলে না, আমি এখন এপারে আছি। জহির রায়হানের সাথে কথা হয়েছে, ওপারে চলে যাব, নিজের নামেই গান বাজাবো। আসো। আমার ধরা পড়ার কথা মনে আছে শিমুল? হ্যাঁ, মনে আছে। ওই দিনটা তো ভুলবার নয়। ভোরবেলা মা নামাজ শেষে তসবি গুনছিল, আমি রেওয়াজ করছিলাম। 30শে আগস্টের ভোরবেলা, 71। ভাইয়া, মিলিটারিরা পুরো বাড়ি ঘিরে ফেলেছে। বলিস কি? বাড়িতে এতগুলো পুরুষ মানুষ? আমি আমি কই যাও? চিনু, আমাকে যেতে দাও। আমাকে যদি না পায় ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। আর বাড়িতে এতগুলা ছেলে মানুষ, জানো তো, ওরা একবার নিয়ে গেলে আর কখনো ফেরত দেয় না। না, তুমি যাবা না। পাকিস্তানি আর্মিরা প্রথমেই এসে পেছনের দরজাটা ভেঙে ঢুকে পড়লো। আলতাফ মাহমুদ কল নেয়, তো আমি মাকে বললাম যে মা, আর্মি এসেছে। তো মা বললো যে তুমি চিন্তা করো না। মা কোরআন শরীফটা বুকে নিল, নিয়ে বললো যে কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। তো এর ইন দ্য মিন টাইম ভাইয়া পাশের ঘর থেকে বের হয়ে আসছি যে আমি আলতাফ মাহমুদ। म्यूजिक डायरेक्टर सब कौन है, किधर है? আমি बाहर आओ। फायर द आर्म्स एंड एम्यूनिशन। हथियार किधर है? আমি ছাড়া অন্য কেউ জানে না। এসো। ভাইয়ার সামনে দাঁড়ানো ছিলাম, কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সেটা কি কি বলতে চেয়েছিল এতদিন পরে আমার মনে হয় যে বোধহয় বলতে চেয়েছিল দায়িত্ব। দায়িত্বটা নিও। মাকে রেখে গেলাম, ঝিনুককে রেখে গেলাম, শাওনকে রেখে গেলাম। দায়িত্বটা পালন করো, তোমাকে যা দিয়ে গেলাম সেগুলো তুমি পালন করো। তারপরে তো আলতাফ ভাইকে ধরে নিয়ে গেল, সেই আমাদের ট্রাঙ্ক বার করা হলো, যেই ট্রাঙ্কে আর্মস অ্যামুনিশন ছিল মুক্তিযোদ্ধাদের, যেটা ভাইয়া রেখেছিল। তো সব কিছুই নিল, একাধারে ধরাও পড়লো।
তুমি কোদাল দিয়ে খুঁড়ে চলছো আমিনা, মাটিতে তোমার দাঁত পড়ে আছে, তোমার অনেক ক্লান্তি লাগছে, তোমার অনেক কষ্ট হচ্ছিল, বারবার তোমার হাত পা শিথিল হয়ে আসছে। ওরা বেয়ানের চার্জ করলো তোমার কপালে, তোমার কপাল কেটে চোখের উপর চামড়া ঝুলে পড়লো। তারপরও তুমি ঘুরেই চলছো। এরপর বেরিয়ে আসলো 2 ট্রাঙ্ক অস্ত্র। ওরা সেগুলো ট্রাকে উঠালো, সাথে তোমাকে, লিনু, খিনু, নুহেল, দিনু, পাশের বাসার আরো 2-1টা যুবক, সবাইকে ওরা ট্রাকে উঠিয়ে নিয়ে গেল। সবচেয়ে বড় কথা যে ভাইয়ার সঙ্গে আমার 4 ভাই কেউ ধরে নিয়ে গেল, আমার উপরের তলার 2জনকে ধরে নিয়ে গেল, পাশের 2জনকে ধরে নিয়ে গেল, সবাইকে ধরে নিয়ে গেল। কিন্তু ভাইয়া এত ভালো উর্দু এবং ইংরেজি জানতো, সে একটি বার এত যে টর্চার করেছে, একটা উর্দু বা একটা ইংরেজি শব্দ বলেনি, বাংলা বলেছে। এবং বারে বারে বলেছে যে তুমি একটা মুক্তিযোদ্ধার নাম বলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, তোমার সবাইকে ছেড়ে দেবো। একজন বলছে ওরা তো কিছুই জানে না, আমার ভাইদের কথা বলেছে, ওরা তো কিছুই জানে না, সমস্ত দায় দায়িত্ব আমার, আমি করেছি, ওরা কিচ্ছু জানে না এই আর্মসের ব্যাপারে, এই যুদ্ধের ব্যাপারে ওরা কিছু জানে, ওরা শিশু, আমি করেছি, তোমরা শাস্তি দিতে হয় আমাকে দাও। ব্যাস আমার ভাইদেরকে ছেড়ে দিল, ভাইয়াকে আর খুঁজে পাইনি। তারপর একে একে আমার সব ভাইরা ফিরে আসলো, কিন্তু তুমি আর ফিরে আসোনি। সেদিন রাতে পাকিস্তানিরা অনেক মানুষকে ধরে নিয়ে গিয়েছিল। 29 আগস্ট থেকে 30 আগস্ট ঢাকায় 21 জন মুক্তিযোদ্ধাদের হাইড আউট বাড়িতে হানা দেয় পাকিস্তানি মিলিটারি। ধরে নিয়ে যায় জাহানারা ইমামের ছেলে রুমিকে, স্বামী শরীফ সাহেব, বদি। আজাদদের বাড়ি থেকে ধরা পড়ে আজাদ, জুয়েল সহ আরো অনেককে। রুমি আর ফিরে আসেনি, আজাদ আর ফিরে আসেনি, জুয়েল আর ফিরে আসেনি, তুমি আলতাফ মাহমুদও আর ফিরে আসোনি। ভাইয়া, ওরা কি তোমাকে অনেক কষ্ট দিয়েছিল? সেগুলো আর বর্ণনা করতে চাই না রে, সহ্য করতে পারি না, কি যে কষ্ট। বাদ দে এসব। আচ্ছা, দেশ কি শেষমেশ স্বাধীন হয়েছিল? হ্যাঁ, 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী সারেন্ডার করলো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে পাকিস্তানিরা অনেক প্রিয় মানুষদের ধরে নিয়ে যায়। মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডক্টর রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, প্রায় 1000-এরও বেশি বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীরা। শিমুল, তুই জানতে চাচ্ছিলি না যে আমাকে অত্যাচার করেছিল না? হ্যাঁ, মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে রেখেছিল, পিটিয়েছিল। এই যে নখগুলোর ভিতরে সুই ফুটিয়ে দিয়েছিল, নখগুলো সব টেনে টেনে তুলে ফেলেছিল। তারপরে তো লাথি পুতা সারাটা শরীর বুট দিয়ে পাড়িয়েছিল। জানিস সেই কষ্টগুলো না গায়ে লাগেনি, কারণ জানতাম দেশ স্বাধীন হবে, তোরা ভালো থাকবি।
কিন্তু তোর কাছে এখন কি শুনছি? আচ্ছা, দেশের মানুষ খেতে পায় তো? দেশের কিছু যে উন্নতি হয়নি তা বলবো না, কিছুটা উন্নতি তো হয়েছে। ভালো খবর বল না, একটু ভালো, দেশের ভালো কিছু কথা। ভালো খবর, কোটি কোটি ছেলেমেয়েরা এখন স্কুলে যায়। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ক্রিকেট খেলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামীণ ব্যাংকের জন্য শান্তিতে নোবেল পেয়েছে। সামাজিক উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। আর একটা কথা তোমাকে বলতে পারি ভাইয়া, তোমার গানটি আব্দুল গাফফার চৌধুরীর লেখা, তোমার সুর করা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, যতদিন বাংলাদেশের আকাশ থাকবে, বাতাস থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, একজন বাঙালিও থাকবে, ততদিন বাংলাদেশে তোমার এই গান থাকবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আসি রে। ঝিনু আপা শাওনের কথা যে একবারও জিজ্ঞেস করলে না ভাইয়া? কেমন আছো ঝিনু? বেঁচে আছি। আমি তোমাদের অনেক কষ্টে রেখে গেলাম, তাই না? কি নিষ্ঠুর আমি। তা হবে কেন? তুমি তো দেশের টানেই গিয়েছো। তোমাকে নিয়েই তো আমাদের গর্ব। তোমাদের জন্য মায়ের ভাষা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। পথ চলতে চলতে যখনই হোঁচট খাই, তুমিই সামনে এসে সাহস জোগাও, বলো ঝিনু ওঠো ওঠো, সাহসে ভর করো। সংগ্রাম করেই তো বাঁচতে হয়। আমরা বাঙালি, সংগ্রামী জাতি। উঠে দাঁড়াও ঝিনু। শাওন কত বড় হয়েছে জানো? তোমাকে নিয়ে ওর কত গর্ব। যখন 21শে রাত আসে, লক্ষ লক্ষ জনতা একই সুর তুলে তোমার গান গায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? সত্যি আমি কখনোই ভুলতে পারি না। এত ভেঙে পড়ছো কেন? আমি নেই তো কি হয়েছে? শিমুল তো আছে। শিমুল, আমাকে যেদিন ধরে নিয়ে গেল, আমি তোর দিকে তাকিয়ে ইশারা করে কিছু বলেছিলাম, তোর মনে আছে? কি ভাইয়া, তুমি তো আমাকে... আরে পাগল, তুই তো সেটাই করছিস। আমি যেটা বলে গিয়েছিলাম, ঝিনুকে দেখে রাখিস, শাওনকে দেখে রাখিস, তুই তো তাই করছিস। শাওনকে বড় করে তুলছিস। সামনের দিনগুলোতে ওদেরকে দেখে রাখিস। আসি, ভালো থেকো তুমি। বাবা, তুমি যেও না বাবা, আমাকে একা ফেলে যেও না। তুমি বারবার আমাকে একা ফেলে চলে যাও কেন?